This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান সেটা মূলত তৃতীয় পর্বের ভোটের পর কোথায় দাঁড়াচ্ছে। তো কোথায় দাঁড়াচ্ছে যে বিষয়টি বলছি সেটা একেবারে সরাসরি আপনাদেরকে বলি যে দেশের ইতিমধ্যে প্রথম দিন 102টি, দ্বিতীয় দিন 88 মানে 190 ওখানে, এবং তৃতীয় দিন আজকে 93টি আসন। ফলে অলমোস্ট 250 আসনের মতন কিন্তু ভোট হয়ে গেল, 250 আসনের উপর, 250 না, ওই রকম কাজেই ঠিক এই তৃতীয় পর্বের ভোটের একটা নমুনা আপনাদেরকে দিতে চাইছি যে কোথায় দাঁড়িয়ে কে কোথায় দাঁড়িয়ে। প্রথমেই বলি যে আমরা প্রথম দিন থেকে যেটা বলছি, আমি অন্তত বলেছি আমার লাইভে, যে ভোট পার্সেন্টেজ কমছে, এবং ভোট পার্সেন্টেজ কমছে মানে প্রায় কোথাও কোথাও 7-8% কমে গেছে। যেমন গতবারে যে ভোটটি হয়েছিল উত্তরপ্রদেশের হেমা মালিনীর কেন্দ্রে, সেখানে তো প্রায় 9%-এর উপর ভোট কমে গিয়েছিল। ভোটটা কমার মানে কি? মানে পার্সেন্টেজ ভোট দিতে আসছে না। অনেকেই বলছে যে গরমে আসছে না। আরে ভাই, 2019-এ তো গরম ছিল, সেবার ভোট দিল, এবার ভোট দেবে না কেন? কাজেই ভোট পার্সেন্টেজের এই কমার জায়গাটা আমি বলে নয়, এই যে এনডিটিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে যাদেরকে আপনারা গদি মিডিয়া বলছেন এখন, সে গদি মিডিয়ার বাইরে থাকা যাদেরকে দেখে আমরা আজকের খবরের দুনিয়াটা দেখি, সেই সমস্ত ব্যক্তিত্ব একেবারেই গোড়া থেকে, যেটা বলছি, পূর্ণপ্রসূন বাজপেয়ী থেকে শুরু করে আমাদের দীপক শর্মা থেকে শুরু করে, তারপরে যোগেন্দ্র যাদব থেকে শুরু করে, মানে সেরারা যে ক্যালকুলেশন করছে এক একটা জায়গায়, সেখানে তারা কিন্তু খুব হিসেব করে ক্যালকুলেশন করছে। এটা প্রসূন গুপ্তের একার ক্যালকুলেশনের ব্যাপার না, আমারও কিছু একটা ক্যালকুলেট রয়েছে। তো ফলে তাদের ক্যালকুলেশন অ্যাট দ্য সেম টাইম বিজেপির অন্দরের কথা, অ্যাট দ্য সেম টাইম আরএসএস এর অন্দরের কথা, সমস্তগুলো কিন্তু আজ আমি সন্ধে 7টা অবধি দেখেছি। প্রতিটি পদক্ষেপে কি হতে পারে না পারে তাদের বক্তব্য অনুযায়ী আমি আপনাদের সামনে প্লেস করছি। আপনারা অনেকেই বলেন যে পশ্চিমবঙ্গে কটা আসন হবে, দাদা এটা বলুন। দেখুন, এটা পশ্চিমবঙ্গের ভোট নয়, এটা আমি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে এটা পশ্চিমবঙ্গের ভোট নয়, এটা ভারতবর্ষের ভোট। ধরুন 42-টা আসন পেল মমতা ব্যানার্জি, আর কেন্দ্রে 350 আসন নিয়ে এলো নরেন্দ্র মোদী, আপনি খুশি হবেন? মানে আমি তৃণমূলের সাপোর্টারদের বলছি। আবার এখানে যদি 0 হয়ে যায় আর দেখা যায় যে ইন্ডিয়া জোট কেন্দ্রে প্রায় 300 আসন পেয়েছে, সেটাও নরেন্দ্র মোদী বিদায়ের একটা দিক। কোন দিকটা আপনাদের পছন্দ আমি জানি না, তবে এমন ভাবনাটি ভাববেন না যে এখানে একরকম ওখানে একরকম। প্যারামিটারটা যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু অনেকটা অলমোস্ট সেম হচ্ছে ভারতবর্ষের নানান প্রান্তে, এবং দেখা যাচ্ছে যেটা যে ট্রেন্ড টু বিজেপি, মানে বিজেপির ভোট দান যেটা 2014-তে যে পার্সেন্টেজ পড়েছে, 2019-এ তার থেকে অন্তত 8-9% বেশি ভোট পেয়েছেন, এবং তার জন্য বিজেপি এই সুবিশাল 303টি আসন পেয়েছিল, এবং এনডিএ নিয়ে 350-র উপর। তখন দেখা গিয়েছিল যে ধ্যারাধ্যার করে সমস্ত নানান দল গিয়ে মোদির হাতে পায়ে ধরছেন। কিন্তু এই বিগত 5 বছরে, 10 বছর ছেড়ে দিন, 5 বছরে আমরা কি পেয়েছি? শুধু মিথ্যা প্রতিশ্রুতি, চাকরির প্রতিশ্রুতি, টাকার প্রতিশ্রুতি, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, কোটি কোটি মানুষ কর্মহীন হয়েছে কোভিডের সময়, এবং তাছাড়াও নানান ঘটনা। এবং এটাকে গার্ড দেওয়ার মতন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কাছে কিছু ছিল না এবারকার নির্বাচনের আগে। আপনাদের বলি, 2019-এ তার পুলওয়ামা, বালাকোট ইত্যাদি গল্পগুজবগুলো ছিল, এবং তার আগে একটা নতুন মুখ হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছিল 2014। এবার পড়ে গেছেন মহাপ্যাচে। এবার আপনারা বলবেন যে সম্প্রতি
তিনটে রাজ্যের নির্বাচনে মোদী এত জিতলো কি করে? মানে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। আপনাদের স্ট্রেট অ্যাওয়ে বলি, রাজস্থানে আগামী 5 বছর বাদে কংগ্রেস আসবে, আজকে লিখে রাখুন, আসবেই। ওখানে 5 বছর বাদে বাদে চেঞ্জ হয়। কিন্তু ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে সেখানকার আদবানি ঘনিষ্ঠ নেতারা যেভাবে লড়েছেন এবং যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন যে প্রত্যেকের বাড়িতে 1000 টাকা বা 1200 টাকা যাবে, তার উপরে মহিলারা ভোট দিয়েছেন। এবার কোন প্রতিশ্রুতি বিজেপির নেই। এবং ইউনিক ম্যাটার ইজ দিস, যে বিজেপি কিন্তু এটা গত ডিসেম্বর থেকে বুঝতে পারছিল যে তাদের ভোটের ট্রেন্ড কম, যে কারণে তড়িঘড়ি অর্ধ সমাপ্ত রাম মন্দির উদ্বোধন করা হলো অমিতাভ বচ্চন ফাচ্চন ইত্যাদিকে নিয়ে, যে এই রাম মন্দিরকে শো করে হিন্দুইজমের একটা ধ্বজা ধরে আমরা কিন্তু ভোটে জিতে আসবো। এটা নরেন্দ্র মোদীর ধারণা ছিল যে এবার এটাই স্ট্যান্ড হবে। পাবলিক খায়নি। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিজেপির সঙ্গে কোথাও একটা সমান্তরাল, মানে যেটা আরএসএস থেকে বিজেপি আসার ব্যাপার, যে আরএসএস থেকে বিজেপিতে আসে, নরেন্দ্র মোদী এসছে, অমিত শাহ এসছে, আমাদের দিলীপ ঘোষ এসছে, সুকান্ত মজুমদার, আরএসএস এর যেখানে কিন্তু একটা বড় গ্রুপ আরএসএস এর নয়, যেমন শুভেন্দু অধিকারী, ব্লা ব্লা ব্লা। তো এই আরএসএস এর থিঙ্কিং এবং আরএসএস এর প্যাশন এবং আরএসএস এর যেটা প্রতিষ্ঠিত ব্যাপার, সেখান থেকে নরেন্দ্র মোদী সরে গিয়ে অনেকটা তার নিজের স্টাইলে অমিত শাহকে নিয়ে তিনি কাজ করছেন। মানে একেবারে টিপিক্যাল গুজরাট লবি যেটাকে বলা হচ্ছে, না পছন্দ আরএসএস এর কিন্তু বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যে কারণে সারা ভারতের বিভিন্ন প্রান্তে গোবলয়, বিশেষ করে যেখানে একেবারে 25-এ 25, 26-এ 26, 7-8টা স্টেটে যে কাণ্ডটি হয়েছিল, সেখানে অধিকাংশ কর্মীরা বসে গেছে। এবং বসে যাওয়ার ফলে কি হচ্ছে, যে ভোটটা কম হচ্ছে, বাড়ি থেকে ডেকে নিয়ে আসা বা তাদের কনভিন্স করানোর কোনো ধ্যান ধারণাই তারা করেনি, বিশেষ করে উত্তরপ্রদেশে। আসছি সে ব্যাপারে। তো আজকেও যথারীতি ভোট কম পড়েছে। এবং নির্বাচন কমিশন কি বলবেন বা না বলবেন, তিনি সবসময় মনে রাখবেন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আপনাকে আমি 500 টাকা দিলাম, আপনি তো প্রথম প্রশ্ন করবেন যে কি ব্যাপার টাকাটা দিচ্ছেন। তখন বলতে হবে যে আপনি আমার বাজারটা করে দিন, বা আপনি এই 500 টাকা রাখুন, আপনার সংসারে খরচা করবেন। তার মানে ফ্যাক্টটা কি 500 টাকা, ফিগারটা এই ঘটনা, যে আপনাকে 500 টাকা দিলাম এবং খরচাটা আপনাকে করতে হবে। এই দুটো অপশন আপনার সামনে দিলাম। কিন্তু নির্বাচন কমিশন গতদিন যেটা বলেছেন যে না 6% বেড়ে গেছে, তার কিন্তু কোনো ফিগার দেননি তিনি। যে 6% বেড়ে যাওয়া মানে 90,000 ভোট এক একটা কেন্দ্রে বেড়ে যাওয়া, চ্যাংড়ামি নাকি? তিনি বললেন আর আমরা বিশ্বাস করলাম। এক মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রতিবাদ করেছেন, বিমান বোস করেছেন, কারণ তারা পশ্চিমবঙ্গের কালচারে জানেন যে কি করে ভোট কম বেশি হয়, তাদের অভিজ্ঞতার দিক থেকে বলেছেন। আর কেউ ট্যাফও করেনি, কারণ তাদের কাছে কিন্তু সতর্ক বার্তা আছে। এবার অমিত শাহ বুঝতে পারছেন তিনি নরেন্দ্র মোদীর থেকে অনেক ধুরন্ধর রাজনীতির ব্যাপারে। আপনাদের বলি, নরেন্দ্র মোদীর মুখ আর পেছনের সংগঠন হচ্ছে গিয়ে অমিত শাহ, সেখানে নাড্ডা ফাড্ডা কিছু ব্যাপার না। অমিত শাহ কিন্তু বুঝতে পেরেছেন যে আমাদের হাত থেকে এবার গভর্নমেন্ট বেরিয়ে যাচ্ছে। দুভাবে বেরোচ্ছে, আপনাদেরকে বলি, আজকে তৃতীয় পর্বের পর দুভাবে বেরোচ্ছে। প্রথম পর্বটা হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ পুরো বিজেপিটা সরে যাচ্ছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। নাও হতে পারে, হয়তো 220-30টা পেল নানান রকম সাপোর্ট টাপোর্ট দিয়ে। কারণ দেখুন, এটা বাস্তব যে বিজেপি সব থেকে বেশি আসন পাবে, যাই হোক আর তাই হোক না কেন, এটা বাস্তব। এবং বিজেপি সব থেকে বেশি আসন পেয়ে যদি 150টি আসন হয়, অ্যাজ পার অ্যাক্ট, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু তাকে ডাকতে বাধ্য। তারপর তুমি সে প্রমাণ করবে লোকসভায় যে তার সংখ্যাগরিষ্ঠতা আছে কি নেই, কিন্তু ডাকবে তাদের। কিন্তু এখানেই খেলা, যেটা আজকে আপনাদের বলছি, যদি কোনোভাবে 272 থেকে নেমে আসে সংখ্যাগরিষ্ঠতা, যেটা হতে চলেছে বলে বিশিষ্টজনদের বক্তব্য, অন দ্যাট কেস যদি বিজেপিকে গভর্নমেন্ট করতে বলা হয়, তাহলে বিজেপির সঙ্গী সাথীর সাপোর্ট লাগবে। কারা সেই সঙ্গী সাথী? নীতিশ কুমার, এদিকে আপনার বিজেডি, তলায় আপনার চন্দ্রবাবু নাইডু, এই সমস্ত দলবল কিছু আছে, এদিকে শিন্ডে আর শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, এই সমস্ত নিয়ে যারা এনডিএতে রয়েছে। অন্দরের কথা যেটা জানা যাচ্ছে, এরা প্রত্যেকেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপর প্রচন্ড ক্ষিপ্ত, এবং তাদের পরিষ্কার বার্তা যে আমরা মনে প্রাণে চাই, মানে নরেন্দ্র মোদীর সঙ্গী সাথী এনডিএর বাকি জোটদের কথা বলছি, তারা বলছেন যে বিশেষ করে নীতিশ কুমার, যে এমনি তার নাম পল্টু দাদা বা পল্টু ভাইয়া
বা পল্টু চাচা, তিনিও পর্যন্ত বলেছে তার ঘনিষ্ঠ মহলে। এবং আজকের নির্বাচনে বিহারের 5টি আসনে যে নির্বাচন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যেখানে যেখানে আরজেডি দাঁড়িয়েছে বিজেপির বিরুদ্ধে, সেখানে সেখানে তলায় নীতিশ কুমার আরজেডির দলকে সাপোর্ট দিয়েছে। এবং পর্দার আড়ালে লালুর ছেলের সঙ্গে কিন্তু নীতিশের আবার একটা কম্বিনেশন তৈরি হয়েছে, কারণ নীতিশের কাছে কিন্তু খবর আছে দে আর নট কামিং ব্যাক। এই 272টি আসন যদি না পায়, তার তলায় নেমে যায়, তাহলে সঙ্গী সাথীরা বলবে হ্যাঁ সাপোর্ট করব, বাট রিমুভ অমিত শাহ অ্যান্ড নরেন্দ্র মোদী। এবং এটা কিন্তু আরএসএস এর কাছে বার্তাটা চলে এসছে। আপনাদের বলি, একদম অন্দরের কথা বলছি, সোর্স মারফত। কি সোর্স সেটা বলতে বাধ্য না, দু একজনের নাম পরে বলছি। যে কোনোভাবে যদি 272-এর তলায় চলে আসে, সেক্ষেত্রে একেবারে টার্মস কন্ডিশন থাকবে তার সঙ্গী সাথীদের যে তোমাদের সাপোর্ট দেব, রিমুভ। আমরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে চাই না, তাদের ওই সিবিআই ইডি দিয়ে আমরা এমনি বিপর্যস্ত, তোমাদের দলকে সাপোর্ট করতে হয়েছে, এদেরকে ভাগাও। সেক্ষেত্রে দুটো নাম কিন্তু উঠে এসছে, একটি হচ্ছে নীতিন গডকরি মহারাষ্ট্রের, অন্য নামটি হচ্ছে রাজনাথ সিং। এর মধ্যে আরএসএস এর পছন্দ, যেটা আজকে জানতে পারছি, রাজনাথ সিং একটু সফট হিন্দুত্বের মুখ, কিন্তু নীতিন গডকরি অ্যাবসলিউটলি কিন্তু ধর্মনিরপেক্ষ, অনেকটাই বাজপেয়ীর মতন। এবং নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী করার একটা চেষ্টা চলবে যদি 220 থেকে 225-এর মধ্যে আসন থাকে। বাকি সবাই সাপোর্ট দেবে যে নীতিন গডকরিকে করতে হবে প্রধানমন্ত্রী, কারণ তার ধর্মনিরপেক্ষ। সেক্ষেত্রে কিন্তু আরএসএস বাধ্য হবে। কিন্তু এটা বাস্তব যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বুঝে গেছেন যে তাদের দিন ফিনিশ। এতটা কথা বলছি, আমার কথা নয়, বিভিন্ন জায়গা থেকে। এবং আপনাদের আগের দিন বলেছিলাম যে একটি দল যখন হাঁটতে শুরু করে, পিছতে শুরু করে, তখন তাদের অ্যাক্টিভিটিসটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে অ্যাক্টিভিটিস চেঞ্জ হয় তার 4টে রিজন দিয়েছিলাম। 1, ভোট পার্সেন্টেজ কমতে শুরু করবে, যেটা এই 3টে পালাতেই কমেছে। 2, মিডিয়া পাল্টি খাবে। 3, যে আপনার আবহাওয়া এবং বাতানুবাতের মধ্যে যারা ভোটে দাঁড়িয়েছে, মানে বিজেপির লোকেদের, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। এবং 4, বলবো না, সেটা আপনাদেরকে 1 তারিখ গিয়ে বলবো না, কারণ ওটা আমি বলে দিলে শেয়ানা হয়ে যাবে বিজেপি, ওটা আমি বলবো না। কিন্তু আমি জানি ওটা কি, এবং 1 তারিখে যখন বিস্ফোরকের মতন ওটা বলবো, আপনারা চমকে যাবেন। এবং ওটা সব থেকে শক্তিশালী। 4র্থ লজিকটা হচ্ছে সবচাইতে শক্তিশালী। কেউ আমার ইনবক্সে পার্সোনালি জিজ্ঞেস করবেন না প্লিজ। 4র্থটা হচ্ছে কি সব থেকে শক্তিশালী, যেটা কিন্তু প্রমাণ করছে তোমরা যাওয়ার পথে। সেটা কি আমি বলবো না, কারণ আমাকেও টিকে থাকতে হবে। এবারে আপনাদেরকে ইন্টারেস্টিং ব্যাপার বলছি, যে প্রথম কথাটা হচ্ছে ভোট পার্সেন্টেজ কমছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে মিডিয়া সরছে। মিডিয়া সরছে কিভাবে আপনাদেরকে পার্টলি বলি। আমাদের প্রাইভেট চ্যানেল যেগুলো রয়েছে, সেই প্রাইভেট চ্যানেলের মধ্যে সব থেকে ওল্ডেস্ট চ্যানেল হচ্ছে জি টিভি। এবং সেই জি টিভির জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে জি টিভির প্রধান, আমি আপনাদেরকে পড়ে শোনাই, মোদী, এটা লিখছেন মৃণাল চ্যাটার্জি, এই যে কেবল অপারেটর ইত্যাদি বলে, ভারতবর্ষের ওল্ডেস্ট কেবল অপারেটরদের মধ্যে একজন, এবং এনার সঙ্গে টপ পলিটিক্যাল লিডার থেকে শুরু করে সকলের যোগাযোগ খুব ভালো। সে মৃণাল চ্যাটার্জি লিখছেন, মোদী যুগের শেষ প্রহর, জি গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র তার সমস্ত নিউজ চ্যানেলে মোদী, শাহ ও যোগীর সমস্ত লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিল, একদম টোটালি স্টপ। এবং আমি দেখলাম যেটা সুভাষ চন্দ্র, যাকে এমপি করেছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং রাজ্যসভার, অত্যন্ত ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর, এতদিন জি টিভি অন্যের মতন নরেন্দ্র মোদীকে টেনেছে। সেখানে সুভাষ চন্দ্র নিজে টিভির সামনে এসে হাত জোর করে বলছেন যে গদি মিডিয়া আমরা থাকতে চাই না, কোট আনকোট, যে আমরা সঠিক সংবাদটা দেখাবো। এবং শুধু তাই নয়, আরো কিছু ডেঞ্জারাস জিনিস শোনাই। তার নিউজ চ্যানেলের সিইও, মানে টপ ম্যান, যে এই জি টিভিটা চালাচ্ছে সারা ভারতবর্ষে, অভয় ওঝা, যিনি মোদী এবং মোদী এবং অমিত শাহ ঘনিষ্ঠ ছিল, তাকে তাড়িয়ে দিয়েছে। এবং অ্যাঙ্কার দীপক চৌরসিয়াকে বরখাস্ত করেছে। এর আগে তিয়ার সুদীপ চৌধুরীকে বার করে দেওয়া হয়েছে নিউজ চ্যানেল থেকে। এবং পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে জি টিভির বিভিন্ন নিউজকে
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। একদম যেটা দেখবে সেটা করো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগীর ভাষণ লাইভ টেলিকাস্ট করার দরকার নেই, যতটুকু দেখানো হয় ততটুকু পাত্তা দেওয়ার দরকার নেই। তারা প্রচুর পরিমাণে রাহুল থেকে শুরু করে এ রাজ্যের জিটিভির মৌপ্রিয়ারা দেখবেন মমতার ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড। তারা কিন্তু সাম এক্সটেন্ট মমতাকে টানছে। এবং মৌপ্রিয়া নন্দী আমার সবচাইতে প্রিয় অ্যাঙ্কার। আপনারা অনেকেই তাকে অনেক সময় আওয়াজ টাওয়াজ দেন, বাট আই পার্সোনালি বিলিভ পড়াশুনো যারা যে কজন রয়েছেন, মানে নিউজ পড়েন এবং এই প্যানেল ট্যানেল করে, তার মধ্যে মৌপ্রিয়া নন্দী এবং অনির্বাণ চৌধুরী TV9 আমার ভীষণ প্রিয়। বাকিরাও চমৎকার, কাউকে আমি খাটো করবো না এখানে বসে। আমার নিজের চ্যানেল সম্বন্ধে কিছু বলবো না, কারণ স্টিল আই এম ওয়ার্কিং দেয়ার। আমি তো সবাইকে ভালোবাসি, কিন্তু এই দুজনের প্যাশন এবং স্টাইল অফ টকিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়েছিলেন অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তার ইন্টারভিউটা দিয়েছিলেন। কাজেই এই যে চেঞ্জটা কিন্তু জিটিভি করেছে। এবার জিটিভির সুভাষচন্দ্রের কি প্রাণের ভয় নেই? তিনি জানেন না মোদী কতটা খতরনাক? যেখানে বিবিসি একটুখানি করেছিল বলে সিবিআই ফিবিআই পাঠিয়ে দিয়ে তোলপাড়, এই আইটি পাঠিয়ে দিয়ে তোলপাড় করে দিয়েছিল, সেখানে সুভাষচন্দ্র জানে না যে তার সর্বনাশ করে দেবে? সুভাষচন্দ্র কনফার্ম মোদি ইজ নট কামিং ব্যাক, সেই জন্য চেঞ্জ। এটা হচ্ছে প্রথম। ইন্ডিয়া টুডে, এমনকি আপনাদের বলছি, এই যে আজ তাক টাচ তাক যাদের গ্রুপে রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু ধীরে 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 ঘুরতে শুরু করেছে। আজ তাকের এখানে ইন্দ্রজিৎ কুন্ডু আছে, আমার ভীষণ প্রিয়। আমি তার অ্যাঙ্কারিং দেখেছি, এখানকার এডিটার বাংলার। তিনি মানে অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরছেন প্রতিটি পড়তে পড়তে, এবং তার সঙ্গে জয়ন্ত ঘোষাল তো আছেন। ফলে কেন এরা পাল্টাচ্ছে এই ভাবনাটা ভাবুন। কারণ তারা দিনের পর দিন মোদীকে টেনে এনেছেন। তাদের কাছে বার্তা যদি আসে যে মোদী আসছে না, কংগ্রেস বা এরা আসছে, আমাদের হাল কি হবে, সেই ভেবে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, আপনারা দিবারাত্র গালাগাল করেন এবিপি গ্রুপকে। আমি বলছি এবিপি নিউজ একেবারে অন্ধের মতন টেনেছে। খুব সমালোচনা, গদি মিডিয়ার বলতে একেবারে পয়লা নম্বরে থাকা চ্যানেল যেটি, তারা কিন্তু এই রিসেন্টলি একটু একটু করে পাল্টাচ্ছে। সম্প্রতি শশী থারুরের তারা একটা ইন্টারভিউ নিয়েছে হিন্দিতে, এবং শশী থারুরকে প্রচুর স্পেস দিয়েছে। আমাদের সুমনের সঞ্চালনা এবং তার কাজ আমার ভীষণ ভালো লাগতো। আমার একসময় সব থেকে প্রিয় ছিল। সুমন ইদানিং যেটা করছেন, তাতে করে আমার মনে হচ্ছে ওই আমরা একটা সিনেমা দেখেছিলাম না, হীরক রাজার দেশে। হীরক রাজার দেশে বাদিকে তার প্রহরী বসে থাকতো, বিদূষক, যে রাজা কিছু বলার আগে সে বলতো নেকা। তো আমরা আবারও আরেকটা সিনেমার কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে ওই ফুটবল নিয়ে যেটা হয়েছিল, যেটা উত্তম কুমার, জয়া ভাদুরী ইত্যাদি, কি ছবি ওটা, ধন্যি মেয়েতে ওই জহর রায়ের পাশে দাঁড়িয়ে একটা লোক হম্বিতম্বি করছিল, ওই টাইপের ব্যাপার মনে হচ্ছে। মানে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। সুমনের কাছ থেকে এটা এক্সপেক্টেড না। তার চেহারাপত্রটাও এখন ঠিক মানে নিউজ অ্যাঙ্কারের জায়গা থেকে অনেকটাই সরে গেছে, অনেকটা ডাক্তার মনে হয়, হার্টের চিকিৎসক মনে হয়, কিংবা চোখের, হোয়াট এভার ইট। আমার ভালো লাগছে না। তো সেই যাই হোক, আরেকটা তো চ্যানেল আছে 2-3 নম্বর কোথায় আছে, ঘাউ 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 করে সারাদিন চেঁচাচ্ছে। আমার এখানে রাত্রিবেলা 4 পেয়ীরা চেঁচায়, আমি ওপর থেকে সারাদিনের খাওয়ার পর যে রুটিটা থাকে ছিঁড়ে রেখে দিই, কারণ ঘুম আসে না চেঁচামেচি করলে। সেগুলো ছুঁড়ে দিলে ওরা খেয়ে চলে যায়। এদেরকে ওই রুটি ফুটি ছুটতে হবে, এদের হাল সব থেকে খারাপ হবে। দেখে যান আপনারা। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে ওভারঅল রাজ্যগুলোর অবস্থান। তামিলনাড়ু, কেরাল, টোটাল ভোট 39+20, 39+20, 59। তার মধ্যে একটা আসন পেলেও পেতে পারে, নইলে পাবে না। এদিকে চলে আসুন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, বড় জোর 4টে আসন পেতে পারে। কর্ণাটক, আজকে 14টা সিটের ভোট হয়েছে, 28টা সিটের কর্ণাটক। তার মধ্যে অনেকেই বলছেন 14 থেকে 15টা সিট লস করছে। গতবারে ছিল মাত্র 2টো সিট লস হয়েছিল, সেখানে 14 থেকে 15টা সিট মিনিমাম লস হচ্ছে বলে বিশিষ্টজনরা বলছে।
মহারাষ্ট্র 48টা সিট, অনেকেই বলছেন 30টার উপর সিট পাবে, কারণ সেখানে মহারাষ্ট্রের প্যারামিটারটা যেটা দাঁড়িয়েছে, সেখানে উদ্ধব ঠাকরে যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ যাচ্ছে। তারা বলছে যে মারাঠি অস্মিতা, একে অপমান করা হয়েছে, বাল ঠাকরের ছেলেকে অপমান করা হয়েছে, আমরা মানব না। পুরো ঘুরে গেছে। শুধু তাই নয়, এই উদ্ধব ঠাকরে যেখানে কংগ্রেস দাঁড়িয়েছে কিংবা শারদ পাওয়ারের এনসিপি দাঁড়িয়েছে, সেখানেও গিয়ে কিন্তু উদ্ধব ঠাকরে ভাষণ দিচ্ছেন। এবং আপনারা ভাবতে পারবেন না, আজকে ভারতবর্ষে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে বলছি, উদ্ধব ঠাকরে কিন্তু এদের সঙ্গে সমতুল্য ভিড় পাচ্ছেন। মানে অভিষেক এখন টপে যাচ্ছে, মমতা দিয়ে কিছু মনে করবেন না, অভিষেকের সাংঘাতিক ভিড় হচ্ছে, আপনারটা ভিড় হচ্ছে, অভিষেকের একটা আলাদা প্যাশন, চমৎকার লাগছে। 1 নম্বর ভিড়টা করতে পারছে অভিষেক, 2 নম্বরই কিন্তু আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, বা মমতা বন্দ্যোপাধ্যায় 1-2, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা ডিফারেন্ট। 2 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 2 কিন্তু নির্দ্বিধায় আমি বলবো যে উদ্ধব ঠাকরের মিটিং এ ভিড় হচ্ছে। তার সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। আরেক কাজে মোদীর মিটিং এ ভিড় নেই, বলছে 30টা আসন বেরিয়ে যাবে। কটা আসন বেরিয়েছিল? 6টা থেকে 8টা আসন। এমন একজন আছে টাইগার ওয়াংখারে বলে, তিনি বলেছেন আমি তো সিঙ্গল ডিজিট দেখতে পাচ্ছি, চ্যালেঞ্জ করছি সিঙ্গল ডিজিট। তার মানে এই যে জায়গাগুলো বললাম, এখান থেকে অলরেডি প্রায় 50টা সিট বেরিয়ে গেছে, চলে আসুন ওপরে। গুজরাটের মতন জায়গা 25টা আজকে সবকটা আসন হয়েছে, এখানে তারা চ্যালেঞ্জ করে বলছে অন্তত 3টে থেকে 4টে সিট কংগ্রেস পাবে। রাজস্থান 26-এ 26, তারা বলছে রাজস্থানে অন্তত 10টা সিট লস করবে। দেখুন, আমার এই 50টা বাদ দিয়ে এখানে কিন্তু আরো 14টা হলো, 50 আর 14 64। হরিয়ানা, আপনাদের বলি আজকে হরিয়ানাতে নির্দল যারা সাপোর্ট করে রেখেছিল বিজেপিকে, 4 জন নির্দল সরে যাওয়াতে গভর্নমেন্ট পড়ে যাচ্ছে। এবার রংবাজি করে যদি গভর্নমেন্ট টেকাতে হয়, তা নয় গভর্নমেন্ট কিন্তু যদি আবার বিধানসভায় ওঠে, গভর্নমেন্ট পড়ে যাবে। সব সরে গেছে, এবং সরে যাওয়ার ফলে হচ্ছে কি 10টা আসন তারা এক্সপেক্ট করছে অন্তত 7 থেকে 8টা আসন পাবে। গতবারে হরিয়ানাতে 0 ছিল বিরোধীরা, তার মানে ওখান থেকে অ্যাডিশন করে জিনিসটা 70 ক্রস করে গেছে, 77-এর কাছাকাছি চলে যাচ্ছে। পাঞ্জাবে 13টায় 13টা, দিল্লিতে 7টার মধ্যে অন্তত 4টে আসন জিতছে, এবং সেটা প্রায় কনফার্ম। চলে আসুন উত্তরপ্রদেশটা লাস্টে বলে, বিহারে 40টা আসন, গতবারে পেয়েছিল 1টা আসন বিরোধীরা, সেখানে বলছে সামহাউ 20টা আসন বার করতে পারবে। আমি ধরে নিচ্ছি 15টাই সই, তাহলে হয়ে যাচ্ছে 95 না 85 হচ্ছে, তাই তো? 70, 72 না 70, 75, 90। বাংলাতে আসুন, আপনাদের প্রিয় বাংলা, যেখানে 18টি আসন পেয়েছিলেন, সেখানে যোগেন্দ্র যাদব বলছে যে বাংলাতে संदेशखाली होने से थोड़ा आसन जो है, मैंने पहले सोचा था कि ये तो 8-9 मिलेगा बीजेपी को, बट संदेशखाली के लिए थोड़ा बढ़ जाएगा, वो फिर 17-18 का नजदीक होगा। কিন্তু যোগেন্দ্র যাদব জানে না যে সন্দেশখালীর পট পাল্টে গেছে। এবং আজকে এসএসসির যে মাননীয় সুপ্রিম কোর্ট, প্রণাম জানাই তাদের, বলেছে আপাতত এটা স্থগিত, এবং সেটা পরবর্তী শুনানি হচ্ছে গিয়ে 16 জুলাই না 26 জুলাই, মানে ভোটের পর বিচারপতি বিবেচনা করবে। যারা চাকরি করছে তারা চাকরি করবে, যারা মায়না নিচ্ছে তারা মায়না নেবে, তবে কন্ডিশনাল কিছু মায়না নেওয়ার সময় বা বেতন নেওয়ার সময় এটা সই করতে হবে। এটা যে কি ফিডব্যাক দিয়েছে পশ্চিমবঙ্গকে কল্পনা করতে পারবেন না, কি মারাত্মক ফিডব্যাক দিয়েছে। এবার কিছু চুলকে দেওয়ার কথা বলি, যে আগে যে আপনার আসনগুলো হয়েছে, এদিকে 3টে এদিকে 3টে, 6টা আসন হয়েছে। তার মধ্যে লেটেস্ট বাই আমি ছেড়ে দিচ্ছি, কোচবিহার কি হয়েছে বা কি হয়েছে বাদ দিই, তাতে করে রায়গঞ্জ হাতছাড়া হচ্ছে বিজেপি, লেটেস্ট নিউজ, একবারে অন্দরের কথা। বিশিষ্ট সাংবাদিক বর্তমানে ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, তিনি হাওড়াতে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ। প্রসূন আচার্য বলছেন তিনিও একসময় ইয়েতে চাকরি করতেন, বর্তমানে চাকরি করতেন, পরে আনন্দবাজারে গিয়েছিলেন, ভেরি এক্সপার্ট, খুব সিনিয়র জার্নালিস্ট, পলিটিক্যাল জার্নালিস্ট। একটা কোনো মিটিং হয়েছে যেখানে আরএসএস এর সঙ্গে একটা আলোচনা হয়েছে, সেখান থেকে একটি বার্তা এসছে, এবং সেটা যার বিষয়ে বার্তা তিনিও জানেন যে সুকান্ত মজুমদার হেরে যাচ্ছেন।
সুকান্ত মজুমদার হেরে যাচ্ছেন, এটা সুকান্ত জানেন। আজকে 4টে আসন, 4টে আসনের মধ্যে একটিতেও কিন্তু বিজেপি জায়গা পাচ্ছে না। লড়াইটা হয়েছে মূলত কংগ্রেস সিপিএম জোটের সঙ্গে তৃণমূলের। আমার ধারণা সেলিম ফাইট দেবে খুব ভালো, রেজাল্ট এনিথিং মেলস। জঙ্গিপুরে তৃণমূল এগিয়ে থাকবে। মালদা উত্তরের একটু কমপ্লিকেটেড, ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। যাই হোক না কেন, হয় কংগ্রেস নইলে তৃণমূলের হাতে আসনটি থাকছে। কিন্তু দক্ষিণ মালদাতে কিন্তু তৃণমূল একটু পিছিয়ে রয়েছে, যেখানে বরকতদার গনিখান চৌধুরী, বরকতদার ভাইপো দাঁড়িয়েছেন ঈশা খান, তিনি একটু এগিয়ে রয়েছেন আপাতত এই। এবং এক্সপেক্টেড আসন আজকে যেটা আলোচনার মধ্যে দাঁড়াচ্ছে যে বিজেপি 10-এর নিচে নেমে যেতে পারে, মানে ওই যোগেন্দ্র যাদব হয়তো ঠিক ক্যালকুলেট করে উঠতে পারেনি। কাজেই সারা ভারতবর্ষ থেকে বিজেপির আপাতত কমসে কম 90টি আসন লস হতে পারে, অর্থাৎ 303 মাইনাস 90 213 213টির মতন আসন তারা ম্যাক্সিমাম পেতে পারেন বলে অ্যাজ অন ডেট জানা গেছে। খুশি তো? কিছু কিছু বিজেপি কর্মী ঢুকে এবার গালিগালাজ শুরু করুন, আমাকে বিদায় নিতে হচ্ছে, বাট প্রেশার তো নিতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর গালিগালাজ আসছে নাকি শুনছি, আই ডোন্ট কেয়ার, হোয়াট ইজ ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমার নিজের আশঙ্কা নেই, আমি এইরকম তেরে ফুড়ে বলছি। আমি তো বলছি আগামী দিনে না যে কটা জায়গায় নির্বাচন হচ্ছে হাওয়াটা দেখুন। আর দয়া করে আপনাদের বলছি প্রত্যেকটা ন্যাশনাল চ্যানেল খুলে রাখবেন এবং তার সঙ্গে লোকাল চ্যানেলও খুলবেন। দেখুন তো কিরম যেন একটু পাল্টে সুর। 3য় দফার পর আগামীকাল থেকে একটু খুলে দেখবেন, খুলে আমার এই পোস্টের এখানে এসে দয়া করে কমেন্ট করবেন। সবাই শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ডে অ্যান্ড গুড নাইট।